বিকেলবেলা আমি ইফতারের আয়োজন করছি, এই সময়ে আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে বিথি এলো। এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে বলল, তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ ভাবি, তোমায় দেখে হিংসে হয়। আমি হাসলাম, বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কাড়াকাড়ি। বিথি বলল, ধুর, কী সব যে বলো তুমি। এরপর আর কথা হয়নি। বিথি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এর আধ ঘন্টা পর সে আবার এলো। এসে বলল, ভাইয়া কোথায়? আমি বললাম, কোন ভাইয়া? বিথির বিরক্ত নিয়ে বলল, তোমার জামাই ভাইয়া। আমি হাসলাম, বললাম, অফিসে ইফতারের আগে আগে আসবে। বিথি বলল, ও আচ্ছা, যাই আমি। আমি বললাম, ইফতার করে যা বিথি, থাক গল্প করি। বিথি বলল, না ভাবি, যাই, বলে চলে গেল। এরপর সামনে 2-3 দিন এলো না। আমি 2-3 বার ডাকলাম, তবুও এলো না। ভাবলাম রাগ করলো কিনা কে জানে। সে এলো চতুর্থ দিন। তার হাতে একটা ফাইল, ফাইলের ভিতর একটা কাগজ। ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখে বলল, এটা কিসের কাগজ জানো? আমি বললাম, কিসের? বিথি বলল, বিয়ের। আমি বললাম, কার বিয়ে? বিথি বলল, আমার। আমার বিয়ের? আমি অবাক হলাম, ভীষণ রকম অবাক হলাম। বললাম, রোজার দিনে এসব ফাজলামে রাখো তো। তোর বিয়ে আর আমরা কেউ জানি না, ঢং। বিথি বলল, সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্ভে। বিথি চুপ হয়ে গেল, কোনো কথাই বলছে না। এতক্ষণ বিথির কথা কৌতূহল মনে হলো, এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি তার হাত ধরলাম, বললাম, বিথি, তোর গর্ভে কি? বিথি কাঁদছে, কথা বলছে না। তার চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা নামছে শিশিরের মতো। কাঁদলে ওকে আরও সুন্দর দেখায়। ওর ফর্সা গালের দিকে তাকালে মনে হয় সবুজ কচি লেবু পাতার উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে, আর সেই শিশিরে সূর্যের আলো জমে তার সোনার মতো ঝকমক করছে। কিন্তু বিথির কান্না আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছো বিথি? কেউ কিছু জানে না সে গোপনে কবে কাকে বিয়ে করলো? আবার বলেছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি, কাকে বিয়ে করছিস তুই? কিভাবে? কি? বিথি কাগজটা আমার হাতে তুলে দিল, বলো, তুমি দেখো, নিজের চোখে দেখো। আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম দেখলাম, বরের পিতার নাম পড়লাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয়েছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে আছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম। বললাম, বিথি, এসব কি? কি এসব? রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। যে আমার স্বামীকে বিয়ে করেছে, গোপনে গর্ভে তার বাচ্চা ধারণ করছে, এখন এসে আমার কাছে বলেছে আমি যেন এর সমাধান বের করে দেই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, বিথি, আমার চোখের সামনে থেকে চলে যাবন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুনটুন করে ফেলবো কিন্তু। বিথি বলল, কাগজটা দে। আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখনই নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাত বাসায় ফিরল না। তাকে ফোন করে পাওয়া গেল না। ফোন বন্ধ করে রেখেছে। আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। তাকে ফোন করে সব বললাম। তিনি বললেন কাল সকালের মধ্যে বাড়ি আসবেন তিনি। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসে করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না করবেন নাটা কি তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করেনি বিথি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বললে সমাধান হয়ে যাবে? সমাধান হবার মতো না। শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিথিই টিকবে। আমি বিয়ের 4 বছর হয়েছে, এর মধ্যে আমি কনসিভ করতে চাইলেও আহাদের জন্য পারিনি। আহাদ সবসময় একই কথা বলছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ হোক, টাকা পয়সা জমা হোক, এরপর ওসবের চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝি নেই। তার কথাই মেনে নিয়েছি। আচ্ছা, এটা কি আহাদ কল্পনা করেই করেছে তাহলে? কেন করলো এমনটা? আহাদ কি তাহলে আগের থেকে চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে গলায় ফাঁস দেই, মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ। আজ এই অসুখকাল শেখ অসুখ। তিনি বড় শখ করে এই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলে মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলে এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন এটা কিভাবে মেনে নেবেন? আর আমরাই বা কি হবে? বিয়ে কি একটা খেলার নাম? বিয়ে কি একটা পুতুল খেলা? সে রাতে বিষয়টা আমার চাচি শ্বশুরে জেনে গেল। অদ্ভুত বিষয় হলো, তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোনো রকম শাসন করলেন না।
বিথিকে নিয়ে সরাসরি আমাদের ঘরে চলে এসে বললেন, এই মেয়ে আমি আর ঘরে নিব না, এই মেয়েকে আমি ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধরেছে, সে ঘরেই থাকবে, তার খাবে, তার পড়বে, আমার কিছু বলার নাই এখানে। আমি রাগে ওনাকে বললাম, আপনি মগের মুলুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘরে থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচি, নয়তো ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। বিথির মা এবার আগুন রেখে হয়ে উঠল, বলল, আমার রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীদের তো ধরে রাখতে পারো নাই। তাছাড়া পুরুষ মানুষ একাধিক বিয়ে করে, তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে রাগ দেখাতে হলে নিজের স্বামীরে দেখাও গিয়ে। আর বিথি এই ঘর থেকে তুমি তাড়াবার কে? তুমি যেমন এই ঘরের বউ, বিথিও এই ঘরের বউ। সে ভেসে আসে নাই, বিয়ের সব কাগজপত্র আছে। তাছাড়া তোমার চেয়ে তো বিথির অধিকার বেশি, কারণ বিথির পেটে আহাদের বাচ্চা। তোমার কি আছে শুনি? আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, ওনার তা নাই। নিজের মেয়ে এত বড় নোংরা কাজ করেছে, আর তিনি এসে বড় গলায় কথা বলছেন। ছি! বিথির মা মেয়েকে রেখে চলে গেল, কিন্তু বিথি এই ঘরে থাকবে তা আমি কিছুতেই সহ্য করতে হচ্ছে না। আমি না কোনো বাঙালি মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে এটা কোনোভাবেই ভাবতে পারে না। এর চেয়ে তো মরণ শান্তি। আমি বললাম, বিথি ঝামেলা করিস না বোন, ভালোই ভালো এখান থেকে চলে যা, দূর হয়ে যা প্লিজ, নয়তো গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বিথি এতক্ষণ কথা না বললো, এবার বলল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার সে আমার নাম ধরে ডাকলো, বলল, তুলি, তোমার কি মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করছো না? আমি বললাম, আমি বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি? পিসি বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর আমায় ধমক দিয়ে উঠে বলল, চুপ করো বলছি, অনেক বকবক করছো এতক্ষণ, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি তোমার গা জ্বালা কথা, এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বললে ভেবে চিনতে বলবা, মুখ সামলে তারপর কথা বলবা। এই ঘর থেকে তুমি আমায় বের করে দেবার কে? গলা বেশি বার করলে তোমায় আমি এ ঘর থেকে বের করে দিব, তখন আমি দেখি কে আমায় কি বলে। এই কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি, ইচ্ছে করছিল ওর চড়ে সব দাঁতগুলো ফেলে দিই, কিন্তু ততক্ষণে আহাত ফোন করে আমায় আমি রিসিভ করতে, সে বলে, বিতির সাথে খারাপ ব্যবহার করো না, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে ঝামেলা করে লাভ হবে না, তুমি বরং তাকে শান্তভাবে মেনে নাও। আমি মায়ের সঙ্গে কথা বলে তোমার নামে বাজারের জায়গাটা দলিল করে দেব, কথাটা দিলাম। আমি চমকে উঠলাম, এই হলো আমার স্বামী আহাদের কথা। সে আমায় বাজারের জমির লোভ দেখায়, স্বামীর ভাগ হয়ে গেল, আর আমি বাজারের জমি দিয়ে কী করব? আহাত তার কথা শেষ করে ফোন কেটে দিল। আমি কিছু বলতে পারিনি। এই একটা রাত আমি কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ছটপট করছে ভেতরটা, মনে হচ্ছে গায়ে আগুন ধরে গিয়েছে আমার। বিথি বলল, তুলি, তুমি শান্ত হও, আর চুপচাপ হয়ে থাকলে তোমারই লাভ। 203 মিলে সুখে সংসার করব, শান্তির জীবন হবে তোমার আমার। কিন্তু তুমি যদি ঝামেলা করো, কোনো সমস্যা তৈরি করো, তবে আমি আমার আসল রূপ দেখাবো তুলি। আমার বিরুদ্ধে গিয়ে এই ঘর তুমি করতে পারবে না তুলি। তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দিব তোমায়, কথাটা মাথায় রেখো। দিন সকালবেলা আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল, বিকেল হয়ে সন্ধ্যা হয়ে এলো, তিনি আসেননি। আমি ফোন করলে তিনি রিসিভ করলেন না। আমার ননদ রিসিভ করলো। আমি তাকে বললাম, আপা, মা আসেনি কেন? তাছাড়া আপনি তো সব শুনেছেন, কীভাবে বসে রইলেন আপনারা এত কিছুর পরে? আপা বলল, মা হসপিটালে ভর্তি। এসব শোনার পর তার হার্টের সমস্যা বেড়েছে। তুমি কি ভাবতেছো এটা নিয়ে আমাদের গরজ নেই? মান সম্মান কি তোমার একার যাবে তুলি? তুমি চিন্তা করো না, মার শরীর একটু সেরে উঠুক, আমি নিজে এসে দেখবো ওই হারামজাদিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। ফোন রেখে দিল আমার ননদ। কিন্তু আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। আমি কি করব তাই ঠিক করতে পারছি না। আবার ভাবতে অবাক লাগছে, এই এতদিনে কার সঙ্গে আমি সংসার করলাম। আসরের পর ইফতারের জন্য কিছু রান্না করতে ঘরে গিয়ে দেখি বিথি ওখানে চুলোয় কড়াই বসিয়ে পেঁয়াজু করছে। আমায় দেখে সে বলল, তোমার কিছু করতে হবে না, আমি সব করছি। আমি আহত এবং একই সাথে বিক্ষিপ্ত চোখে ওর দিকে তাকালাম। বললাম, তোরে কে বলছে এসব করতে? সব কিছুতে কেন নাক গলাচ্ছিস তুই? বিথি বলল, এই প্রশ্নটা আমারও তুলি, তুমিও কেন আমার সব কিছুতে নাক গলাচ্ছ শুনি? আমার এত রাগ লাগলো, রাগী গলায় ওকে বললাম, তুই আমার সঙ্গে তোর তুলনা দিস না হারামজাদি, তোর সাহস এত বড় হয় কি করে? বিথি তাকে কথাটা বলায় আমাকে ফিরিয়ে দিল, বলল, তুমিও তো একটা বিরাট হারামজাদি, তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার? এর মধ্যে ওর মা এলো, বড় গামলায় করে ইফতারির নানান কিছু দিয়ে গেল এসে, আর মেয়েকে বলে গেল, দুজনে মিলে খেয়ে নিস তোরা। আর আমায় বলল, শোনো মা, বিথি আর আহাত না হয় একটা ভুল করে ফেলেছে, কিন্তু এটা ধরে রাখলে চলবে না। এসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তোমাদের, বিথির, তোমাদের দুজনের। তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখো, ওর পেটে আহাদের সন্তান। সন্তান থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখে এটা শেষ দেশ করে ফেলতাম।
তালাক নিয়ে তারপরে বিথিরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এখন কি এসব সম্ভব বলো? তোমার বিবেক দিয়ে ভাবো তো দেখো। আমি রাগে কোনো কথা বলতে পারলাম না। তিনি যাবার সময় বলে গেল, দুইজন মিলে বোনের মতো মিলেমিশে থাকবা। বিষয়টি মেনে নাও মা, তাহলে দেখব মনে শান্তি পাইছো তুমি, বলে চলে গেল। বিথির মা চলে যাবার পর বিথিকে বললাম, বিথি তুমি যেমন খারাপ তোমার মাও তেমনি। ছি, কোনো মা তার মেয়েকে এভাবে এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায়, তাই প্রথম দেখলাম। বিথি বলল, মাকে নিয়ে কথা বলে সাবধানে বলবা। আর শোনো, আজ আহাত বাসায় আসবে, সে আইসা আমার সঙ্গে এক ঘরে থাকবে। এখন দেখি তোমার এই রাগ কই যায়। বলে সে আহাতকে সঙ্গে সঙ্গে ফোন দিল। বলল, তুমি কি আজ বাসায় আসবে না? আহাত সম্ভবত বলেছে আসবে। বিথি বলল, হ্যাঁ, সকাল সকাল এসে যেও। তারপর ফোনটা কেটে বিথি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হেসে বলল, গলা বড় করে কথা বললে অধিকার লাগে তুলি, তোমার সে অধিকার নেই। তুমি ফোন দিয়ে দেখো তো তোমার কল রিসিভ করে কিনা। আহাত করবে না, তুমি বললেও সে বাসায় আসবে না। তোমার উপর তার টান নাই, মায়া কিংবা ভালোবাসা এসব কিছুই নেই। আমার প্রতি সব আছে, আছে বলেই আমার কথায় সব করে সে। বলতে বলতে বসে উঠতে বলে উঠল, সো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবা। আমি কোনো কথাই বলতে পারলাম না। ভীতির কথা ভুল না, সে ঠিকই বলছে। আমি যে বড় গলা করে তার সঙ্গে কথা বলছি, এই যে আমি নিজের ঘর করছি, ঘর আসলে কি? একটা ছাদ, চারটে দেওয়াল আর একটা দরজা। না, ঘর তো এরকম হয় না। ঘর হয় মানুষ দিয়ে, মানুষের ছায়া মায়া দিয়ে। আমার ঘর তো ছিল আমার স্বামী আহাত, সে কি আর আমার আছে? আমার থাকলে তো সে আমার কথাই বলতো, আমার গানেই গাইতো। বিতির কাছে কি সে যেত কখনো? বিয়ে করতো বিথিকে, বিথির গর্ভে আজ তার বাচ্চা থাকতো। খুব কান্না পাচ্ছে আমার। বিছানায় পড়ে থেকে দীর্ঘ সময় ধরে কাঁদলাম। আজান হলে বিথি এসে প্লেটে করে ইফতার দিয়ে গেল, বলল, খেয়ে নাও। আমি এদিক ওদিক ফিরে তাকাইনি, শুধু এক গ্লাস পানি খেলাম। তারপর আবার শুয়ে পড়লাম। বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বাবাকে ফোন করলাম। বাবা আমার কণ্ঠ শুনে আতকে ওঠা গলায় বললেন, কি হয়েছে তুলি, তোর গলায় এমন শোনাচ্ছে কেন রে মা? আমি মিথ্যে বললাম, বাবা আমার সর্দি লেগেছে, গলা ভেঙে গেছে। বাবা বললেন, ওষুধ খা, টক করে খাস। আহাত কোথায়, কেমন আছে রে? আমি খানিক সময় চুপ করে রইলাম। তারপর বললাম, ভালো আছে বাবা। বাবা বললেন, তোদের মধ্যে ঝগড়া টগড়া হয়নি তো আবার? আমি বললাম, না বাবা। জোর করে হাসবার চেষ্টা করলাম। বাবা বললেন, ঠিক আছে, ও সারাদিন অফিস করে কষ্ট করে, ওর সঙ্গে ভালো আচরণ করিস, ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে। আমি বললাম, আচ্ছা বাবা, বলে রেখে দিলাম। এসব মিছিমিছির অভিনয় করতে আমার ভালো লাগছে না। এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ইচ্ছে করে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব আমি? কে আমায় একটু আশ্রয় দিবে? আহাদ এলো রাত 9টার দিকে। ও আসার সঙ্গে সঙ্গে বিথি আমার সামনে আমায় দেখে ওকে জড়িয়ে ধরলো। আহাদের পেছনে আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি রাগ নিয়ে বললাম, আহাত তোমার সঙ্গে আমার কথা আছে, এদিকে এসো। বিথি ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন কোনো কথা নেই, কাল দিনের বেলায় কিছু কথা বলার থাকলে বলবা। তাছাড়া কিছু বলতে হলে আমার সামনে বলতে হবে, আড়ালে গিয়ে কিছু বলতে আমি দেব না। আহাত কিছু বলল না। বিথি যা বলছে তাই সই করলো। ওরা রাতে খেতে বসলো। আমি রান্না করিনি, রান্না করার মতো অবস্থা আমার নেই। তাছাড়া খাওয়ার মতো পরিস্থিতি আমি নেই। ওদের খাবার শেষ হলে বিতি বলল, রান্নাঘরে হাঁড়িতে খাবার আছে, খেয়ে নিও। আমি শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ফেললাম, কিছু বলতে পারলাম না। এর খানিক পরে আমি না খেয়ে যখন বিছানায় শুয়ে পড়লাম, তখন বিতি এলো এখানে। বলল, তুলি তুমি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। বললাম, মায়ের ঘর মানে? বিথি বলল, আরে আমার শাশুড়ি ঘর, যাও যাও। আমি বললাম, আমার ঘর রেখে ওখানে কেন যাব? বিথি বলল, কারণ এখানে আমি আর আহাত থাকবো আজ। আমি বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালাম। বিথি বলল, আরে ভাই, এভাবে তাকিয়ে তো লাভ নেই। তাছাড়া এই ঘর তো তোমার দলিল টলিল করে দেওয়া না যে এই ঘরে আর কারো হাত হতে পারে না। ভালোভাবে বলছি, যেতে চলে যাও। তোমায় তো ঘরে থাকতে দিচ্ছি, ঘর থেকে আর বাইর করে তো আর দিচ্ছি না নাকি? ততক্ষণে আহাদও এলো। সে শার্ট খুলে তা আলনায় রেখে দিয়ে বলল, তুলি চলে যাও ওখানে। নিজেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করলে বাইরের মানুষ শুনে হাসাহাসি করবে না বলো? আমি ভেজা চোখ নিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতে বললাম, ঝগড়া শুনে মানুষ হাসাহাসি করবে তাই না? আর ঘরে নিজের বউ রেখে অন্য একটা মেয়ের পেটে যদি কারো বাচ্চা আসে, তা নিয়ে বুঝি কেউ হাসবে না? আহাদ এ নিয়ে কিছুই বলল না। বিথি ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, এত বড় কথা বলছে আর তুমি ওকে এমনি এমনি ছেড়ে দিলে, কিছু করলে না? তুমি পুরুষ নামের কলঙ্ক। ছি! আহাদ এরপর আমায় সাবধান করে দিল, বলল, আমি যদি এরকম
আরেকবার এরকম কথা বলি তবে আমার গায়ে হাত তুলবে সে। আমি শুধু চমকে যাওয়া চোখে ওর মুখের দিকে তাকালাম। এই প্রথম আহাদ বলল সে আমার গায়ে হাত তুলবে। আহাদরা এক সময় এভাবে অন্য নারীর ছোঁয়ায় বদলে যায়। সকালবেলা বিথি তখনও ঘুমাচ্ছে। ওকে ঘুমিয়ে রেখে চুপি চুপি আহাদ আমার কাছে এসে বলল, তুলি, তুমি তাকদিরে বিশ্বাস করো তো, তাই না? আমি খানিক অবাক হলাম। হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলা কেন? তারপর কিছুটা আন্দাজ করে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তকদিরে বিশ্বাস করে, আমিও করি। কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাদ বলল, কি বলবো? আমি বললাম, তুমি বলবে এই যে তুমি বিধিকে বিয়ে করেছো এটাও তকদির, আর তকদিরে যা লেখা আছে তা করতে হবে, সব আল্লাহর ইচ্ছা, তোমার কোনো দোষ নেই। আমি যেন মেনে নেই, সতীর নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তাই তো? আহাদ ফিসফিস করে বলল, তুলি আসতে, বিধি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমায় বিক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিধিকে তুমি ভয় পাও? আমি এখন চিৎকার করে বলবো এটা বিয়ে হয়নি, নষ্টামি হয়েছে। তাছাড়া বিতির সামনে ওকে বলবো ও একটা নষ্টা মেয়ে, নোংরা মেয়ে, ও একটা প্রস্টিটিউট। যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয় সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কক্ষনোই না। আহাদ একটা হাত উপরে উঁচিয়ে তুলে বলল, খবরদার, আরেকবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারেনি আহাদ। আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি ওর হাত, উঁচিয়ে ধরা হাতটা খপ করে ধরে বললাম, এই শক্তিটা থাকবে না। আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ। কেঁদে কেটে কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল, কথা বাড়ালো না। বিথির কাছে গিয়ে দেখলো বিথি এখনও ঘুমে কিনা। খানিক পরে সে এলো। এসে আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে বলল, এই নাও, এখানে 50,000 টাকা আছে, আপাতত চুপ করো প্লিজ। তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টা মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতো দূরে ছুঁড়ে ফেলে বললাম, টাকা প্রস্টিটিউটরা নেয়, আমি ওই জাতের মেয়ে না। টাকা নিয়ে বিথিকে দাও, ওর সঙ্গে এসব যায়। আহাদ আমার সঙ্গে আর বাড়াবাড়ি করেনি। টাকাগুলো মেঝে থেকে তুলে চুপচাপ ঘরে চলে গেল। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নাম্বারে। ননদ ফোন রিসিভ করে বলল, তুলি, ওদিকের কি অবস্থা? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোই ফোন সে রিসিভ করে না। আর বিথি হারামজাদি কই? ওরে দে একটু কথা বলে। আমি বললাম, বিথির সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলুন। সে বাসায় এসেছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি আহাদকে ডাকলাম, ডেকে বললাম, আপা তোমার সঙ্গে কথা বলবে। সে আমার ডাকে কোনো সাড়া দিল না। বিথিকেও ডাকলাম, কোনো কথা বলল না দুজনে কেউ। এরপর আপা বলল, কথা না বলে কতক্ষণ থাকবে? আর 2 দিন ধৈর্য ধরো, মার শরীরটা একটু সেরে উঠুক, তখন ওদের দুটোকে কত ধানে কত চাল দেখিয়ে দিব আমরা। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছু বুঝতে পারছি না। ওনারা কি আমায় নিয়ে খেলছে? হতে পারে। আহাদ তার নিজের ভাই, বিথি তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত। আর আমার শাশুড়ি কি নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দিবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিতির সঙ্গে আহাদের এই বিয়েটা মেনে নিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এমন একটা ভাব দেখাচ্ছেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরেই বিথি এখানে এলো। আমার কাছে এসে বলল, তোমায় আগেই বলেছিলাম তুমি আমায় শান্তিতে থাকতে দিলে তোমাকেও শান্তিতে থাকতে দেবো, কিন্তু তুমি তো সেই কথা কানেই তুলো নাই। দেখা যাচ্ছে তুমি আমার শাশুড়ির কাছে, ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কী হতে পারে তুমি জানো? আমি বললাম, কী হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না, এবার কি হতে পারে বলো তো? আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আমার এইটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো ভয়ঙ্কর খারাপ মানুষ আমি কোথাও দেখিনি। আমি কিছু বললেও বিথি বলল, শোনো, এসব করে কোনো লাভ নেই। সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাদ। যেহেতু আহাদের সংসার করবা, তাই ওদের ফোন দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আর যদি ঝামেলা তুমি চাও, তাহলে আমিও একটু ঝামেলা করি, আহাদকে বলি তোমার ডিভোর্স দিয়ে দেব, নাকি বলো? আমি আর সহ্য করতে পারলাম না। আহাদকে ডাকলাম, গলার আওয়াজ বড় করেই ডাকলাম। আহাদ এসে রাগে গলায় আমায় বলল, তোর গলার আওয়াজটা খুব বড় হয়ে গেছে, তাই না? মানুষের শোনাইস তোর গলার আওয়াজ? আমার মান সম্মান নষ্ট করতে চাইতেছিস তুই? সে আমায় তুই তু করে করলে আমি কেন করতে পারবো না? আমিও বললাম, তোর আবার মান সম্মান? মান সম্মান আছে তোর? কুত্তার মতো রাস্তায় ঘাটে যার সাথে সাথে শুয়ে বাচ্চা জন্ম দিস, আবার বড় বড় কথা বলে মেঝেতে এক ধাকলা থুতু ছিটিয়ে ফেললাম। আহাত সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। তোর সাথে আমার কোনো লেনাদেনা নেই, কোনো সম্পর্ক নেই। আহাদের আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আমি আল্লাহকে কি কুদরত, ঠিক তখনই বাবা এসে উপস্থিত। এটা যেন নাটকীয় এক ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়। গতকাল বাবার সঙ্গে কথা বললাম এই বিষয়ে, তাকে কিছুই বলে নেই, আর তিনি আমায় কিছু না জানিয়ে হুট করে আজ এসে এখানে উপস্থিত।
বাবা এসে রাগ দেখালেন না, ঠান্ডা গলায় বললেন, আহাত কি বলবা তুমি? কার সাথে তোমার কোনো লেনাদেনা নেই। আহাত কোনো কথাই বলল না, তাড়াহুড়ো করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিথিও চলে গেল। বাবাকে দেখে আমার বুকে দলা পাকিয়ে থাকা সব কান্না গলা থেকে বেরিয়ে এলো। চোখ ফেটে বেরিয়ে এলো জমে থাকা সব বিষাদের জল। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদলাম। বাবা আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি গতকালে তোর গলা শুনে বুঝেছিলাম তোর হয়তো কোনো একটা ঝামেলা আছে। তুই তো আমার মেয়ে, ছোটোবেলা থেকে তোর মা নাই, তাই এতদিন তোর মাও আমি ছিলাম, বাবাও আমি ছিলাম, তাই তোরে আমি সবচেয়ে বেশি চিনি। তোর গলার আওয়াজ শুনলে আমি সব ধরে ফেলতে পারি। গতকাল রাতে আমার মন পাগল হয়ে পড়েছিল এখানে তোর কাছে এসে পড়তে, কিন্তু এত রাতে আর কীভাবে আসি? সকাল পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর পাগলের মতো ছুটে এলাম এখানে। আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নেই রে মা। কী হয়েছে সব খুলে বল আমায়, সব কিছু বলি, কিছু গোপন করবি না। তারপর দেখ তোর বাবা কি করতে পারে। আমি এক প্রকার সব কিছু খুলে বললাম বাবার কাছে, এক্কেবারে সব কিছু। বাবা শুনে রাগে আগুন হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিতির মাকে ডেকে আনলেন। আহাদের বাড়ি আর কজন মুরব্বী এসে তাদেরকে ডেকে আনলেন। বিথিকেও আনলেন। আহাদ এখানে নেই, আশেপাশে তাকে পাওয়া যায়নি, কোথাও গিয়ে হয়তো লুকিয়ে পড়েছে। বাবার সামনে পড়ার সাহস নাই তার। বাবা সবার সামনে বিথিকে জিজ্ঞাসা করলো, তুমি আহাদকে বিয়ে করেছো? বিথি চুপ করে আছে, কথা বলে না। বাবা আবার জিজ্ঞাসা করলেন, বলো বিয়ে করেছো কি না? বিথি বলল, জি করেছি। বাবা বললেন, ওর ঘরে তো স্ত্রী আছে, এরকম না তো তুমি জানো না কিছু? তুমি তো এই বাড়ির মেয়ে, সব জেনো এটা কেন করলে তুমি? বিথি কথা বলে না। তার মা বলে উঠল, ভাই এটা ছোট মানুষ, বুঝে না, না বুঝে করে ফেলেছে। বাবা সঙ্গে 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 ধমকে উঠলেন বিথির মাকে, বললেন, চুপ করুন, একদম চুপ। আপনার লজ্জা করে না কথা বলতে? আপনি যদি ভালো মানুষ হতেন তবে মেয়ের এমন কুকর্ম দেখে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতেন, আর আপনি এখানে আসছেন মেয়ের পক্ষে হয়ে ছাপাই গেতে। যদি আমি মুরব্বী মানুষ, যদিও আমার মুখে একটা কথা বলার শোভা পায় না, তবুও বলি, আপনার মেয়ে যদি অবুঝ হয় তবে তার গর্ভে সন্তান এলো কী করে এমনি এমনি? বাবা সব মুরব্বীদের দিকে তাকিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলেন, আপনারাই বলেন। সবার লজ্জায় মাথা হেট করে রাখলো। বাবা বলেন, আইন আদালত আমরাও বুঝি, পড়াশোনা করানোর লোক আমরা, এইসবে দৌড়দৌড়ি করার মতো অভিজ্ঞতা আমারও আছে। আর এই বিয়ে হয়নি, প্রথম পক্ষের বউয়ের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় পক্ষ গ্রহণযোগ্য নয়। বাবার মুখ থেকে এই কথা শোনার পর সকলের চক্ষু যেন ছানা বড়া হয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম বিধির মাকে। এই মহিলার চোখে মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা বিথিকে বললেন, তোমরা যে বিয়ে করেছো এর প্রমাণাদি কি? বিথি বলল, আছে। বাবা বললেন, কাবিননামা নিয়ে আসো দেখি। বিথি বেয়াদবি করলো বাবার সাথে, বলল, আপনি এসব দেখার কে? আপনি কি জানেন এই ঘরের গার্জিয়ান? আপনাকে আমি এসব দেখাবো? বাবা কিছু বলতে হলো না। এখানে বসে থাকা মুরব্বীদের একজন বলল, চুপ হারামজাদি চুপ, এত বড় অঘটন ঘটায় গলা বড় করে কথা বলার সাহস কত বড়? বিথি চুপ হয়ে গেল। আর একজন মুরব্বী বলল, যা কাগজপত্র আছে কি কি আছে সব নিয়ে আয় গিয়ে। বিথি বলল, কাগজ তুলি ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, এটার ফটোকপি ছিল, মেইন কপি না। বিথি অপারগ হয়ে কাগজ আনতে গেল ঘরে, তার পেছনে তার মাও গেল। বাবা তখন একজন মুরব্বীকে বললেন, আপনিও সঙ্গে যান, পরে দেখা যাবে আহাদের মতো ওরা গিয়ে লুকিয়ে পড়ে আছে কোথাও। এর শেষ দেশ না করে আমি এখান থেকে বাড়ি যাব না। মুরব্বীদের একজন ওদের সঙ্গে গেল। খানিক পর বিথি কাগজপত্র নিয়ে এলো, কাবিননামা নিয়ে এসেছে। বাবা সেই কাগজ হাতে নিয়ে খুব ভালো করে দেখলেন, তারপর বললেন, কোন কাজী অফিসে গিয়ে তোমরা বিয়ে করছো, ঠিকানা বলো। বিথি বলল, ময়মনসিংহে শিকে ঘোষ রোড। বাবা বললেন, ঠিক আছে, আমি দেখছি। বাবা কাবিননামা ভাঁজ করে তার পকেটে রেখে দিলেন। বিথির মা বলল, আপনি এটা পকেটে রাখলেন কেন? বাবা হাসলেন, বললেন, আমি তো মামলা করব। প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে বিরাট অপরাধ, আর দ্বিতীয় বিয়ে তো আহাত করেছে, এর প্রমাণ তো আদালতে পেশ করতে হবে, তাই প্রমাণটা আগে ভালো ভাগেই সংগ্রহ করে পকেটে রেখে দিলাম। বিথির মা রেগে গেল প্রচণ্ড, বলল, আপনি আমার বাড়িতে আইসা যা তা করে চলে যাবেন? এটা তো হবে না ভাই, এই কাগজ নিয়ে এখান থেকে আপনি যাইতে পারবেন না, এইখানে রক্তারক্ত হয়ে যাব। বাবা আবারও হাসলেন, তারপর বললেন, রক্তারক্ত অনেক পরের বিষয়, আগে দেখুন আমি কি কি করি এটা নিয়ে। মুরব্বীদের কেউ কোনো কথা বলছে না, বাবা একাই বলছেন। তিনি বললেন, একটা সময় নারীদের মর্যাদা ছিল না এই দেশে, নারীদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, নারীর উপর যেভাবে ইচ্ছা সেভাবে নির্যাতন করতো তাদের স্বামী শ্বশুরবাড়ির লোকেরা। ওই সব দিন এখন অতীত হয়ে গেছে। আমি আমার মেয়ের সঙ্গে এই অনাচার শাস্তি আপনাদের ভোগ করাবো। বিথির মা এবার এক্কেবারে চুপসে গেল, কোনো কথা বলছে না। বিথিও চুপচাপ। মুরব্বীদের থেকে একজন বললেন, ভাই সাহেব, মামলা মোকদ্দমা করে কি হবে? এটা পারিবারিকভাবে সমাধান করা দরকার, নয়তো আপনার মেয়েরই মান সম্মান যাবে। বাবা বললেন, কিভাবে আমার মেয়ের মান সম্মান যাবে? মুরব্বীরা বললেন, এই যে সব লোকেরা শুনবে এসব,
স্বামীর উপর মামলা করেছে। বাবা বললেন, আমার মেয়ের মান সম্মান যাবে কেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, বিচার পেতে আদালতে গেলে কেন একটা মেয়ের মান সম্মান যাবে বলুন? আপনার মতো মানুষের জন্য আজ সমাজের এই অবস্থা। এই আপনারাই কিন্তু ধর্ষিতা একটা মেয়েকে চুপ করিয়ে দেন বলে মান সম্মান নষ্ট হবে। পারিবারিকভাবে এটা শেষ হয়ে গেলেই ভালো। এরপর লাখখানেক টাকা দিয়ে অথবা একটা ধর্ষকের সাথে ওই মেয়ের বিয়ে দিয়ে সব কিছু সমস্যার সমাধান করে ফেলেন। আচ্ছা বলুন তো, আসলেই কি এটা এভাবে সমাধানের কোনো বিষয়? একটা ধর্ষকের সাথে কেন ভালো একটা মেয়ের বিয়ে হবে? কেন কয়েকটা টাকার বিনিময়ে সে চুপচাপ মেনে নেবে? ধর্ষিতা হওয়া কি অপরাধ? এটা কি লজ্জার বিষয়? এর আগে রাষ্ট্রের কাছে বিচার চাওয়া যদি লজ্জার হয়, তবে খুনের জন্য কিভাবে আপনারাই আদালত যান? কিভাবে বিচার চান? খুন যদি অপরাধ হয়, তবে ধর্ষণ অপরাধ না? প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে আরেকটা বিয়ে করা, এটা অপরাধ না? তাছাড়া দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে, আমার মেয়ের কোনো ত্রুটির জন্য করেছে? আহাত যা করেছে তা কি বিয়ের মধ্যে পড়ে নাকি নোংরামির মধ্যে পড়ে? মুরব্বী এবার বললেন, ভাই, আপনার সব কথাই ঠিক, আপনি ভুল বলেননি, কিন্তু এসব করে দিন শেষে লাভটা কী হবে বলুন? আপনার মেয়ে তো এই ঘরেই থাকবে, আহাদের সংসার তো করবে, তাহলে বাইরের লোক হাসিয়ে কী লাভ বলুন? বাবা এবার রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, আপনার কি ধারণা আমি আমার মেয়েকে এখানে রাখবো? এরকম নোংরা চরিত্রহীন একটা লম্পটের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দেব? মুরব্বীদের কেউ কিছু বলল না। বাবা বললেন, আমার মেয়েকে আমি আজকেই সঙ্গে করে নিয়ে যাব। এরপর বাবা আমার ননদের নাম্বারে কল দিল। ননদ রিসিভ করলেন। বাবা বললেন, তোমার মার কাছে ফোন দাও, জরুরি কথা আছে। আমার শাশুড়ি ফোন রিসিভ করে বাবা বললেন, বোন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে যে অন্যায় করেছে আমার মেয়ের সঙ্গে, এর শাস্তি আমি দিব, আদালতে দেব। আমার শাশুড়ি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলেন, আমি আজকের মধ্যে আসতেছি, আপনি থাকেন, এইটার সমাধান আমি করব। বিথি হারামজাদিরে ঘাট ধরে ঘর থেকে বের করব আমি। বাবা বললেন, আমার মেয়ে বাজারের পচা জিনিস না বোন। আপনার ছেলের মতো এমন লম্পটের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না। আপনার ছেলের উপযুক্ত বউ বিথি দুজনকে বেশ মানাবে। আপনি বাড়িতে এসে নতুন বউকে বরণ করে নিন দ্রুত, কারণ আপনার ছেলের হাতে একেবারে সময় কম। সে খুব দ্রুত জেলখানার মেহমান হবে। আপনি এর আগে সব কিছু সম্পূর্ণ করে নিন এসে, বলে বাবা রেখে দিল। তারপর আমায় বললেন রেডি হয়ে নিতে। বাবা আমায় সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আমার শাশুড়ি এরপর অবশ্য অনেকবার কল করলেন, বাবা ফোন রিসিভ করলেন না। আমার ফোনে ফোন করলেন, আমিও রিসিভ করিনি। এখানে থাকা মুরব্বী সবাই বাবাকে বুঝ দেওয়ার চেষ্টা করলেন, বাবা কারো কথাই শুনলেন না। বাবা আমায় নিয়ে বাড়ি ফিরলেন। ফেরার আগে বিথিকে ডেকে বাবা শুধু এইটুকু বললেন, এই যে তুমি একটা মেয়ে সুন্দর সংসার নষ্ট করলা, এর শাস্তি তোমায় আল্লাহ দিবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না কখনো। আর বিথিকে মাকে বাবা বললেন, ছেলে মেয়ে শুধু জন্ম দিলে হয় না বোন, ছেলে মেয়েকে মানুষ করা শিখতে হয়। আর আপনাকে কি আর বলবো, আপনি নিজেই তো। বাবা কথা শেষ করলেন না। আমরা এলাম বাড়িতে, কিন্তু বাড়িতে এলে কি আর সব শেষ? বাবার মতো কি আর সবাই এসব বিষয়ে সহজে মেনে নিতে পারে? আমি বাড়িতে আসার পরদিনে আমার পাশের ঘরে এক দাদি এসে আমার পাশে এসে বলল, এই, তোর নাকি কোনোদিন বাচ্চা হবে না, ডাক্তার নাকি বলেছে, এই জন্য তোর জামাই নাকি আরেকটা বিয়ে করেছে। আমি তার কথায় কোনো উত্তর দিলাম না। দাদি আবার সুযোগ পেয়ে বসলো, আজকালকার মেয়েদের ধৈর্য নেই, পুরুষ মানুষ চায়ের বিয়ে করতে পারে, তোর জামাই আরেকটা বিয়ে করছে, এতে দোষ কি? খাওয়াইলে পড়াইলে তো সেই খাওয়াবে, তোরে ভরণ পোষণ ঠিক মতো করতে পারলে বিয়ে দুইটা করলে সমস্যা কী? তোর বাচ্চা হয় না, এরপরে না তোরে তালাক দেয়। তালাক যেহেতু দেয় নাই, তাহলে সংসারে এই সংসার তোর করা উচিত ছিল। তোর বাপ একটা মাথা মোটা লোক, বুঝে দুইলেন বেশি। সে আজকে আছে, কাল নেই, টুপ করে যাইব মইরা। এরপর তোর কী উপায় হইব? তোরে দেখবে কে, পালবে কে? ওনার কথা শুনে আমার এত রাগ লাগলো, আমি রাগে অগ্নিশর্মা হয়ে উঠে ওনাকে বললাম, আপনি এক্ষুনি আমার সামনে থেকে চলে যান, আর আমাদের ঘরে আসবেন না। এখানে কথা লাগাতে আসছেন শয়তান মহিলা কোথাকার। উনি মুখ কালো করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর দিন সকালবেলা কথা নেই বার্তা নেই, হুট করে আহাদের মা আর বোন আমাদের বাড়িতে উপস্থিত হলেন। বাবা তাদের যত্ন করে খাওয়ালেন। তারপর বললেন, বোন, শুনেছিলাম আপনি ভীষণ অসুস্থ, কয়েকদিন লাগবে সুস্থ হতে। আল্লাহর কি রহমত, দেখি একদিনে আপনি সুস্থ হয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ। আহাদের মা বাবার এই টিটকারি বুঝতে পারলেও হজম করলেন। তারপর বাবাকে অনুরোধ করে বললেন, আমি সব কিছুর সমাধান করব, তবু আপনি মামলা মোকদ্দমায় যাইয়েন না ভাই। বাবা বললেন, কিভাবে সমাধান করবে শুনি? বিথির কি হবে? ওর গর্ভে যে বাচ্চা আছে ওটার কি হবে? মানলাম বিথি দোষ করেছে, মারাত্মক দোষ, কিন্তু অনাগত বাচ্চাটার কি দোষ? আহাদের মা আর বোন বাবার মন গলাতে না পেরে মনমরা হয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর বাবা আমায় ডেকে বললেন, তুই ভয় পাস না মা, চিন্তা করিস না, সত্যের পক্ষে আল্লাহ সবসময় থাকেন। আমরা মামলা করব, আহাদের উপযুক্ত শাস্তি সে পাবে। আমি বাবার উপর ভরসা পেলাম, কিন্তু সমস্যা হলো
সন্ধ্যার পর আহাদ হুট করে আমার নাম্বারে কল দিতে শুরু করলো। আমি রিসিভ করি না, তবুও সে কল দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত অপারগ হয়ে কল রিসিভ করে সে বলল, তুলি পাগলামি করো না, যা হয়েছে তা হয়েছে। বিথিকে আমি ডিভোর্স দিয়ে দিব, কথা দিলাম তোমায়। তুমি তোমার বাবাকে বোঝাও। আমার প্রচণ্ড রাগ পেয়ে গেল। রাগ নিয়ে আমি বললাম, তোরে জেলের ভাত না খাওয়াইয়ে আমি শান্ত হব না। তাছাড়া তোর মতো নোংরা লোকের সাথে বিথির মতো মেয়ে যায়। তুই জেল খেটে এসে বিথির সঙ্গে ঘর সংসার করিস। আমায় আর কখনো ফোন দিয়ে বিরক্ত করিস না। এর মধ্যে আহাত ওই ভয়ঙ্কর কথাটা বলে উঠল। সে বলল, তুলি আমায় জেল খাটানো অত সহজ না। আমি তোমার স্বামী। স্বামীর কাছে স্ত্রীর গোপন অনেক কিছু থাকে, স্ত্রীর অনেক গোপন ছবি, গোপন ভিডিও। আমি আগেই জানতাম তোর বাপ এসব নিয়ে ঝামেলা করবে, থানা পুলিশ করবে। আচ্ছা, থানা পুলিশ করে গিয়ে সমস্যা নেই, জেল যদি খাটতে হয় তবে খাটবো। পুরুষ মনে জেল খাটে দোষ কী, গর্বের। কিন্তু এর আগে জগতের সব লোকেরা আমার তোমার ওইসব ভিডিও নিয়ে দেখিয়ে দিব। এসব চিন্তাভাবনা করে দেখো। জগতের সব লোকেরা তোমার ওইসব দেখতে দিবা, নাকি মামলা মোকদ্দমা বাদ দিয়ে আইসা আমার সংসার করবা? তোমার কাছে দুটো অপশান আছে। তোমারে আমি জোর করব না, তোমার যা ভালো মনে হয় ঠিক তাই করো, বলে আহাদ ফোনটা কেটে দিল। আহাদের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কিভাবে একটা মানুষ করতে পারে? সো গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু আমি তার প্রথম স্ত্রী হিসাবে তা মেনে নিচ্ছি না বলে আমি তার ঘর থেকে এসে পড়েছি। এই জন্য সে আমার সঙ্গে এমন করছে। তাছাড়া ভিডিও তো আর আজকে করেনি, অনেক আগেই করেছে। এর মানে সে কোনোদিন ভালো মানুষ ছিল না, আগের থেকে খারাপ লোক। খারাপ লোক না হলে কি আর একটা মানুষ গোপনে তার স্ত্রীর ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে স্ত্রীকে হুমকি দেয়? আমি আমার ভাগ্যের কথা ভেবে আসছি। মেয়েরা তাদের স্বামী নিয়ে কত আনন্দে দিন যাপন করে, আর আমার স্বামী সংসার থেকে চলে এসেও শান্তিতে থাকতে পারছি না, হুমকি দিছে। তাও এমন কিছু দিয়ে যার সঙ্গে আমার মান সম্মান জড়িত, যা প্রকাশ হলে কাউকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন এই সম্রহানি হয়ে বেড়াতে হবে আমার। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ও যদি ভিডিও ছড়িয়ে দেয় তখন মানুষদের মুখ দেখাবো কি করে? আমি মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। আহাতকে কল দিলাম আমি নিজে থেকে। আহাত ফোনে কল হলেও সে রিসিভ করে না। বারবার কল দিচ্ছি তবুও রিসিভ করে না। শেষে ভাবলাম মেসেঞ্জারে ওকে নক করব, ওখানে রিকোয়েস্ট করব ভিডিও যেন ছড়িয়ে না দেয়। কিন্তু ডাটা অন করতে এমন কিছু দেখবো আমি ভাবিনি। দেখি ও মেসেঞ্জারে 3-4টি ভিডিও পাঠিয়েছে, কিছু ছবি পাঠিয়েছে, সব আমার। এসব কখন কিভাবে করেছে আমি কিছু টের পাইনি। এসব পাঠিয়ে নিচে লেখছে, বারবার কল দিলে কোনো লাভ হবে না তুলি, তুমি আরও ভাবো, অনেক ভাবো, ভেবে দেখো তুমি কি করবে আসলে। তুমি মামলা করতে চাইলে ওকে ফাইন, এক্ষুনি গিয়ে করো। তুমি গিয়ে মামলা করবে আর আমি এদিকে তোমার ভিডিও আপলোড দিব। মানুষ তোমার শরীর দেখবে, তুমি রাস্তায় বেরোলে তোমায় দেখিয়ে বলবে, এই যে এই মেয়ের ভিডিও। তোমার বাপ মানুষকে মুখ দেখাতে পারবে না, তাকে নিয়ে হাসাহাসি করবে। সবাই বলবে, এই যে এই লোকের মেয়ের ভিডিও। এবার দেখো কি করবে, মামলা করবে। যাও যাও, মামলা করতে যাও। এসব দেখে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। আমি কি করব এখন? কি উপায় হবে আমার? এ তো মানুষ না, পশু। ও যেহেতু বলেছে এসব আপলোড করে দিবে, তাহলে করেই দিবে। ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই। যে ভয় দেখাতে জানে সে কাজও দেখাতে পারে। আমি রিপ্লাই দিয়ে বললাম, কি চাও তুমি? আর এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমায় না জানিয়ে এরকম ভিডিও তুমি কোন সাহসে করছিলে? আজ অনলাইনে ছিল না, সে রিপ্লাই দিল 2 ঘন্টা পর। লিখলো, অনুমতি নিলে তুমি এসব করতে দিতে না। আর ভিডিও যদি না করতাম তবে এই ভয় কিভাবে দেখাতাম তোমায়? আমি জানি তুমি এই ভয়ে কোনোদিন মামলা করবে না। আমি চাই তুমি মামলা না করো। মামলা না করে বাপের বাড়িতে থাকতে ইচ্ছে হলে ওখানে থাকো। ডিভোর্সের দরকার নেই। ডিভোর্স দিলে ঝামেলা, অনেকগুলো টাকা দেন মোর। এসব দিতে গেলে জমি বেচা ছাড়া উপায় দেখছি না। তো ভিডিও কেন রেখেছি তো বুঝলা? আমার নিজের সেই ফটির জন্য, হা হা। আমি বললাম, মামলা করব না প্লিজ, তবুও তুমি এসব ভিডিও পাবলিশ করো না। পা ধরি তোমার, ডিলিট করে দাও এগুলো। তুমি তো এখন আমার স্বামী। মানুষ যদি এসব দেখে তবে লজ্জা কি আমার একার হবে বলো? আহাত বলল, এই তো বুঝছো, ঠিক লাইনে এসেছো এতক্ষণে। মামলা না করলে কোনো ভয় নেই। চিন্তা করো না, আমার উপর বিশ্বাস এবং ভরসা রেখো। সময় হলে আমি ভিডিও ডিলিট করে দেবো, ভয়ের কিছু নেই। এর পরদিন বাবা বললেন, তুলি রেডি হয়ে নেওয়া, আমরা শহরে যাব। আমি বললাম, শহরে কেন? বাবা বলল, শহরে কেন যাব মানে? মামলা করতে যাব, এটা নিয়ে তো গড়িমাসি করে সময় নষ্ট করা যাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা বলল, কিরে কিছু বলবি? আমি কিছু বলতে পারলাম না, হাউমাউ করে কেঁদে উঠলাম ওখানে দাঁড়িয়ে। বাবা বলল, কিরে কী হয়েছে মা, কাঁদছিস কেন? কেউ তোকে হুমকি ধুমকি দিয়েছে? বাবা কীভাবে যেন আমার সব বিষয় আন্দাজ করে ফেলল। বাবারা কেন যে এমন হয় কে জানে। আমি বললাম, বাবা আমি কিছু বলতে পারবো না, আমি শহরে যাব, এসব বাদ দাও বাবা, মামলা মোকদ্দমা যেতে হবে আমাদের। বাবা অনেক
বড় অবাক হলেন। তিনি আর কোনো কিছু বললেন না, আমায় কাছে টেনে নিয়ে আদর করে দিলেন, শুধু বললেন আচ্ছা যাব না। এরপর তিনি বাজারে গেলেন বাজার করে আনতে। রাতে খাওয়া দাওয়া হলো। এরপর বাবা আমায় ডেকে তার পাশে বসে বললেন, কে ভয় দেখাচ্ছে তোকে, আহাত না তার মা নাকি বিথি? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, ভয় পাচ্ছিস কেন? আমি তোর বাবা, আমায় বল। আমায় না বললে সমাধান হবে কি করে রে মা? আমি কেঁদে কেঁদে বাবাকে সব বললাম। বাবা সব শুনে বলল, এখনই তুই কি ডিসিশন নিলি? মামলা হবে না এই তো? আমি বললাম, জি বাবা, মামলা করলে ভিডিও ছেড়ে দিবে, তখন আমায় মরণ ছাড়া আর উপায় থাকবে না। বাবা বলল, ও আমার পাগল মেয়ে, তুই না এই যুগের মেয়ে, এই আধুনিক সময়ের মেয়ে, তোর এসব চিন্তাভাবনা সেকালের ধাঁচের কীভাবে হলো বল? ভিডিও কে করেছে, তুই না সে? আমি বললাম সে। বাবা বলে, চুরি করে গোপন ভিডিও করেছে তাই তো? আমি বললাম জি। বাবা বললেন, এখানে তোর বিন্দুমাত্র দোষ নেই। আমি বললাম, জি বাবা, না, আমি কিছুতেই জানতাম না। বাবা বলেন, তাহলে এই ভিডিও পাবলিশ করে দিল, তুই মরবি কেন? ভিডিও সম্পর্কে তুই কিছু জানতি না তাই আবার পাবলিশ তুই করছিস না? এখানে তোর কোনো হাত নেই, তাহলে এখানে তো তোর দোষ নেই। দোষ হবে যে আপলোড করবে তার। তো তুই দোষ না করে মরে যাবি কেন? অন্য একটা মানুষের পাপের জন্য তুই কেন মরবি বল? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম, কিন্তু টের পেলাম ভিতরে ভয়ে শুকিয়ে গেছে। বাবা আবার বললেন, তাছাড়া এমন তো না যায় যে মামলা না করলেই সে ভিডিও কেটে দিবে, বিষয়টা এখানে শেষ হয়ে যাবে। এটা কিন্তু এখানে শেষ হবে না। এই ভিডিও সারা জীবন তার কাছে থাকবে। কয়েকদিন পর পর দেখবি নানা কারণে সে ভিডিও নিয়ে তোকে হুমকি দিবে, নানা ফায়দা হাসিল করবে এটা নিয়ে তোর থেকে। তখন কি উপায় আছে? আমি চুপ হয়ে আছি। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। সাহস কুলিয়ে উঠতে পারছি না, কিছুতেই মন স্থির করতে পারছি না। আসলে যার উপর এমন বিপদ নেমে আসে সে এমন সমস্যায় পড়ে। আমি কেবল জানে তার বাইরের পরিস্থিতি সম্পর্কে। মানুষ কেউ এসব অনুভব করতে পারবে না কোনো দিন। বাবা আমার কাছে এসে বসলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অপরাধের হুমকির ভয়ে চুপ থাকাও একটা অপরাধ। আজ যদি তুই ভয়ে চুপ থাকিস, মামলা না করিস, আহাত তখন আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। দেখবি দুদিন পর আহাদের সাহসটা আরও বেড়ে যাবে। একটা অপরাধ করে সে সফল হলে নতুন আরও অনেকগুলো অপরাধ করবে, বড় বড় অপরাধ। এই জন্য তুই দায়ী থাকবি মা। বিষাক্ত সাপ মাথা ভাসালে তার মাথা কেটে ফেলতে হয় সঙ্গে সঙ্গে। সাহস করে মাথা না কাটলে একসময় ওই সাপ কিন্তু এলাকা শুদ্ধ সব লোককে দংশন করে দেয়। আহাদ একটা কাল সাপ, এ সমাজে একটা বিষাক্ত কীট। তাকে বাড়তে দেওয়া যাবে না। যে সঠিক মানুষ সে শুধু নিজের নিরাপত্তার কথা ভাবে না, তাকে সবার নিরাপত্তার কথা ভাবতে হয়, সবার মঙ্গলের কথা ভাবতে হয়। তো সাহস করতে হবে মা। তাছাড়া এইসব হুমকি ধমকি যে দিয়েছে এর প্রমাণ দেখাতে পারলে এর জন্য শক্ত মামলা হয়। ভয় দেখাচ্ছে দেখাক, যত ভয় দেখাবে তত শক্ত মামলা হবে, তত বেশি শাস্তি পাবে সে। আমি তখন কিছু বললাম না। বাবা আমার এরকম অবস্থা দেখে চুপচাপ। তিনি এটাও নিয়ে বাড়াবাড়ি করলেন। তিনি নিজে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলবেলা আহাদ আবার কল করলো। কল রিসিভ করলে সে বলল, তুলি, একটা কথা শোনো, ওইসব ভিডিও টিডিওর কথা বাদ দাও, চলো আমরা একটা সমাধানে যাই। তোমারে প্রতি মাসে আমি 10,000 করে আলাদাভাবে খরচা দিব। বাজারে জমি চাও তাও দিব, দলিল দেব। মা রাজি এতে। মা বলেছে জমি তোমার নামে দলিল করে দিবে। ঘরের সব কিছু থাকবে তোমার অধীনে। বিথি থাকবে তোমার দাসীর মতো। আর তুমি যদি বলো এই ঘরে বিথি থাকবে না, তাহলে এটাই হবে, সে এই ঘরে থাকবে না, তোমার চোখের সামনে পড়বে না, তোমার সঙ্গে কোনোদিন কথাও বলবে না। সে থাকবে তাদের ঘরে, তার মতো করে সে বাঁচবে। প্লিজ তবুও আইন আদালতে এসব করো না। বাবাকে তুমি বোঝাও এসব আইন আদালত করে কোনো লাভ হবে না। আমি তার সঙ্গে মোটেও বাড়াবাড়ি করলাম না, রাগ দেখালাম না, শুধু বললাম আমি চিন্তা ভাবনা করে পরে জানাবো, এখন রাখো। আহাত ফোন রাখলো। আমি তখন বুঝতে পারলাম আহাত ভয় পাচ্ছে। আসলে পাপিষ্টরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ভিতরে সবসময় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাপিষ্টরা সবসময় অশান্তিতে থাকে। পরখানিক পরে আমার শাশুড়ি মা ফোন করে আমার সঙ্গে কান্নাকাটি করলেন। বললেন, তুলি তো আমার নিজের মেয়ের মতোই মা। আমার মেয়ের থেকে তোমাকে আলাদা চোখে দেখি নেই আমি। তোমার কাছে তোমার এই মায়ের আকুল আবেদন। তুমি মামলা কইরো না, তুমি যা চাও তাই পাবা। আমি তোমার নামে বাজারের জমির অর্ধেকটা দলিল করে দিব, এখন চাইলে এখনই। তবু এসব ঝামেলায় তুমি যেও না। ওনার কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল। আমাকে লোভ দেখাচ্ছে, জমির লোভ, টাকার লোভ। এই জমি আর মাসে মাসে টাকা দিয়ে আমার কি হবে? জমি বা টাকায় কি সব? আমার সঙ্গে যে অনাচার হয়েছে তা কি আমি এসব দিয়ে ঢাকতে পারবো? পারবো না। কিছু লোভী মানুষ হয়, অর্থের বিনিময়ে নিজেকে তারা বিকিয়ে দেয়, চুপচাপ সব হজম করে। কিন্তু আমি তো এমন লোক না, আমি মুখ বুজে সহ্য করতে পারবো না। অন্যায় আমি কখনোই মাথা পেতে নেব না। আমি আমার প্রতি করা অনাচারের বিরুদ্ধে লড়বো। পুরুষ হয়েছে বলে যে নারীর উপর জুলুম করার অধিকার নাই, তা আমি তাকে শিখিয়ে দিব। আর এই জন্য আমার ভিডিও আপলোড দিয়ে দিক,
লোকে আমায় কি বলবে, কি ভাববে, তা লোকের ভাবনা। আমি তো জানি আমি সৎ, যার হৃদয়ে কোনো নোংরামি নেই, তার ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি ভালো মানুষ হয়ে পাপ না করি, তবে লোকের কথায় আমার কি। রাতে বাবাকে খাবার দেওয়ার সময় তার কাছে বসে আমি কথাটা বললাম, বাবা, আগামীকাল আমরা শহরে যাব, গিয়ে মামলাটা করব। কোনো অপশক্তি এর থেকে আমায় আটকে রাখতে পারবে। বাবা কি যে খুশি হলেন আমার এই সাহস দেখে। তিনি আমায় জড়িয়ে ধরে বললেন, তুলি, মানুষ খুশি হয় তার সন্তানের ভালো চাকরি হলে, গাড়ি বাড়ি কিনলে। সন্তানের এসব ঘুষের টাকায় কিনলে নাকি ডাকাতি করে কিনলো তা জানতে চায় না কখনো তারা। ছেলের উন্নতি হচ্ছে, এতেই তারা খুশিতে গদগদ হয়ে পড়ে, আনন্দিত হন। কিন্তু আমি আর 10টা বাবার মতো না রে তুলি। তোর সংসার ভেঙেছে, এই জন্য আমি কষ্ট পেয়েছি, বুকে আঘাত পেয়েছি। কিন্তু তুই যে অর্থ সম্পদের লোকে বাড়ি কিনবে, লজ্জায় তোর সঙ্গে অপরাধ হচ্ছে জেনেও চুপ থাকিস নেই, মুখ বুঝে সেসব অন্যায় মেনে নিস নেই। এর চেয়ে বড় আনন্দ আমার হতে পারে না মা। সফলতার বিভিন্ন ধরন আছে। আমার মেয়ে সৎ, আমার মেয়ে তার অধিকার নিয়ে জাগ্রত, আমার মেয়ে নারী বলে পিছিয়ে থাকবে না, বিশ্বাসী না। আমার মেয়ে তার সঙ্গে করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অগ্রগামী। আমার সফলতা এখানেই। মারে, তোর জন্য আজ গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা কেঁদে ফেললেন। আমি অবাক হলাম। বাবারা বুঝি এমন মিষ্টি হয়, এমন আদর্শবান। আবাহা বাবা, আমার পরম সত্য সুন্দর বাবা। চোখ দুটো জলে ভরে উঠল আমার। পরদিন বাবাকে নিয়ে শহরে যাবার সময় ভয়াবহ ঘটনাটা ঘটল। আমরা তখন মাঝ রাস্তায়, হঠাৎ আমার ফোনে আহাত ফোন করলো। ফোন রিসিভ করলাম না আমি। এরপর বাবা ফোন করলো। বাবা সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলেন। বাবা ফোন রিসিভ করতে আহাত বলেন, আপনারা আপনার মেয়ের দেখি বিরাট কলিজা, প্রচুর সাহস। আপনাদের দেখি মান সম্মানের কোনো ভয় ডর নেই। বাবা বললেন, কি বলতে চাও তুমি, স্পষ্ট করে বলো। আহাত বলল, আমি গোপন মারফতে খবর পাইলাম আপনারা থানা পুলিশ করতে যাইতেছেন, আমার উপর মামলা করে। আচ্ছা যান, আপনাদের মান সম্মানের ভয় না থাকলেও আমার কি। আমারে খোঁজাখুঁজি করে পুলিশ জীবনে পাইবে না, কিন্তু আপনার মেয়ের ইজ্জত এখানেই শেষ হয়ে যাবে। গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। আপনি বাপ নামের কলঙ্ক, নিজের মেয়ের মানের চেয়ে আপনার শরীরের গরম বেশি, জেদ বেশি। মামলা করে কার কি ছিঁড়ে ফেলবেন তা দেখা যাবে, সময় আছে, এখনও ভেবে দেখেন। বুঝলে আপনার লাভ, আপনার মেয়ের লাভ। না বুঝলে আমার কিছুই না। আপনার মেয়ের ক্ষতি, আপনার ক্ষতি। বাবার শরীর লাগে থরথর করে কাঁপছে। বাবা ধমক গলায় বললেন, তোর যা করার ইচ্ছে কর কুকুর। আমি বা আমার মেয়ে এসবে ভয় পাই না। তোর এইসব কুকর্মের ফল তুই পাবি একদিন। তোর জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো দেখিস। আহাত বলল, আচ্ছা দেখি তাহলে কে কায় শিক্ষা দেয়, বলে ফোনটা কেটে দিল। এর খানিক পরে আবার ফোন করলো সে বাবাকে। তারপর বলল, আপনার মেয়ের ইজ্জত শেষ করে দিচ্ছি, এখন দেখি আপনি আমারে কেমনে শিক্ষা দেন, দেখি আপনার পুলিশ বাপেরে আমায় কি ছিঁড়ে আইসা। বাবা কথা বলার আর শক্তি পেলেন না। আমরা সিএনজিতে বসেছিলাম, ওখানে বসে বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল। বাবার হাতে যে ফোন ছিল সে ফোন নিচে পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা থামান ভাই, একটু থামান। ড্রাইভার গাড়ি থামালো। বোতল থেকে পানি ঢেলে বাবার চোখে মুখে ছিটিয়ে দিলাম। এরপর বাবা কিছুটা ধাতস্থ হলে আমি বাবাকে বললাম, ভিডিও ছড়িয়ে দিয়েছে তাই না বাবা? বাবা কেঁদে ফেললেন, হাউমাউ করে বললেন, শেষ করে দিয়েছে মা সব। ও মানুষ না, ও একটা পশু। আমি বাবার হাতটা শক্ত করে ধরলাম। তারপর বললাম, বাবা ভিডিওগুলি আমার ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই, আমি কিছু জানি না এসবে। সুতরাং আমার এই দুঃখ বা অনুশোচনায় কিছু নেই, লজ্জার কিছু নেই। কে কী বলবে, কে কী ভাববে, তাতে আমার কিছু যায় আসে না। তুমি চিন্তিত হইও না বাবা। তুমি তো বলছো আহাত যত বড় অপরাধ করবে তার শাস্তি তত বেশি হবে। আল্লাহ খারাপ মানুষ, আল্লাহ হয়তো তার বড় অপরাধের শাস্তি তাকে বড় একটা শাস্তি দিতে চেয়েছেন, তাই এটাই করছেন। বাবা সব খারাপের মধ্যেও ভালো থাকে, এটাও ভালো আছে নিশ্চয়। বাবা আমার কথা শুনে সাহস পেলেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি কিভাবে হঠাৎ সাহসী হয়ে উঠলাম তাই বুঝতে পারছি না। মনে প্রচণ্ড জোর পাচ্ছি, লজ্জায় ভয় এসব কিছু আমাকে আটকে রাখতে পারছে না। এসব নিয়ে ভাবছি না, মনে মনে ওরকম ভাবনাই আসছে। আমি একসময় আমার মান সম্মানের নিয়ে প্রচণ্ড ভয়ে থাকতাম। কিশোরীবেলায় এক দুঃসম্পর্কে এক চাচা আমার গায়ে হাত দিয়েছিল, খারাপ প্রস্তাব দিয়েছিল আমায়। তখন আমি ভয়ে এবং লজ্জায় কাউকে বলিনি। ভেবেছি বললে আমার মান সম্মান যাবে। চুপ করে সহ্য করেছি, ভয়ে দিন কাটিয়েছি, ওনার থেকে লুকিয়ে লুকিয়ে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে তখন ভুল করেছিলাম। নিজের আত্মসম্মান সবচেয়ে বড়। কেউ আমার সঙ্গে অপরাধ করলে এর জবাব আমাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। আমার নিজের শক্তিমত্তা তাকে দেখিয়ে দিতে হবে। নারী যে অবলা নয়, নারীর সঙ্গে যে যা ইচ্ছা তাই করা যাবে না। নারী যে আগুন হতে পারে, পুড়িয়ে ছাই করে দিতে পারে, তা নারী বুঝিয়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। নারী প্রতিবাদ করতে শুরু করলে আর কোনোদিন পুরুষরা তাদের উপর কোনো রকম অত্যাচার করতে পারবে না। ভয় ঢেকে যাবে এদের মনে। সাহস হবে না আর অন্যায়ভাবে নারীদের সঙ্গে কিছু করার। এই সাহসটা আগে থেকেই মনে ছিল, এখন হয়েছে। সাহস থাকলে লজ্জা ভয় আর আটকে রাখতে পারে না। এই যে এখন আমায় কোনো ভয় কিংবা লজ্জায় আটকে রাখতে পারছে না। আমি পুলিশের কাছে যাচ্ছি, পুলিশও নিজে হয়তো ভিডিও দেখবে, আমার দিকে তাকাবে,
মনে মনে হয়তো অনেক কিছু ভাববে। সে ভাবুক, আমার এতে কিছু যায় আসে না। কারণ ভিডিও আমি প্রকাশ করিনি, আমি ক্রিমিনাল নই, আমি ভিকটিম। ভিকটিম হওয়া তো অপরাধ নয়। বাবা আমাকে নিয়ে সরাসরি থানায় গিয়ে একজন এসপির সঙ্গে দেখা করলেন। এসপির নাম ইমতিয়াজ মাহমুদ। বাবা বললেন, ও আমার বন্ধুর ছেলে। ওর বাবা আর আমি একই সাথে আনন্দমোহন কলেজে পড়াশোনা করছি। ইমতিয়াজ ভাইয়া বাবাকে দেখে ভীষণ খুশি হলেন। তার স্ত্রী এখানেই ছিল। তারা আমাদের খুব আদর যত্ন করলেন। এরপর বাবা কথাটা তুলতে চাইলেন, কিন্তু বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম, আমি বলতে চাই সব, আমার নিজের মুখে সব বলবো। ইমতিয়াজ ভাইয়া ভীষণ খুশি হলেন। তিনি মিষ্টি করে হেসে বললেন, গ্রেট, সাহসী মেয়ে, বলো তুলি, আমি শুনছি। আমি এক এক করে সব খুলে বললাম। আহাত গোপন বিয়ে, লোভ দেখানো, জমি দেওয়া, এরপর ভিডিও ছবি ধারণ করা, ব্ল্যাকমেল করা, এরপর আজ একটু আগে ভিডিওগুলো আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সব কিছু। ইমতিয়াজ ভাই আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি তুলি। সাধারণত আমাদের দেশের মেয়েরা এরকম সাহসী হয় না। এরা এসব নিতে পারে না, সহ্য করতে পারে না, লজ্জায় ভয়ে গুটিয়ে যায়, কাউকে কিছু বলে না, চুপচাপ সুইসাইড করে বসে। কিন্তু তুলি, তুমি চমৎকার মেয়ে। আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে পড়েছে, ওদের অনেকে সাহসী ছিল, কিন্তু তোমার মতো এতটা আত্মসচেতন নয়। তাদের মধ্যে তোমার মতো এমন ডোন্ট কেয়ার ভাব, এমন সৎ সাহসটা ছিল না। আমি কিছু বললাম না, কিন্তু আমার ভিতরে প্রবল এক প্রতিশোধ স্পৃহা কাজ করছে। এই যে লজ্জা ভয় ভুলে গিয়ে এভাবে এসব নিয়ে কথা বলছি, তা হয়তো এটা প্রতিশোধ স্পৃহা। আমি চাইছি আহাদ নামের শয়তানের সবচেয়ে নির্মম শাস্তি হোক। আমি সেই শাস্তি নিজের চোখে দেখতে চাই। বাবা বললেন, ইমতিয়াজ, তোমার বাবা বেঁচে নেই। আমি তো তোমার বাবার মতো, তুমি আমার মেয়েটার মান সম্মান বাঁচাও বাবা। ইমতিয়াজ ভাইয়া বাবার হাত চেপে ধরলেন, তারপর বললেন, এসব কি বলছেন আঙ্কেল? তুলির মান সম্মান নষ্ট হয়নি, ওর মান সম্মান আমাকে বাঁচাতে হবে না, ওর সম্মান আরও বেড়েছে। ও যে সাহস করে এরকম সাহস কটা মেয়ে করতে পারে বলুন? মেয়েরা যদি এভাবে সাহসী হতে পারত, প্রতিবাদ করতে পারত, তবে দেশে নারী নির্যাতন, ধর্ষণ, এসব ঘটনা এক শূন্যে কমে আসতো একেবারে। আর আমি একজন পুলিশ কর্তা, জনগণের টাকায় বেতন আমার। আমি এই কর্তব্য থেকে তুলির মামলার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিব, ক্রিমিনাল ধরব। আমরা সেদিন ইমতিয়াজ মাহমুদের বাসাতেই থেকে গেলাম। তিনি থাকতে বললেন। মামলাটা সেদিনে হলো, দুটো মামলা, গোপনে বিয়ে, আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া সংক্রান্ত। সেদিন রাতে আহাত গ্রেপ্তার হলো। সে তার খালার বাড়িতে পালিয়ে গিয়েছিল। ওখান থেকে তাকে ধরে আনা হয়। তাকে ধরার পর ইমতিয়াজ ভাইকে নিজের ইচ্ছে মতো পিটিয়ে দিয়েছে তাকে, তারপর আদালতে সোপাত করছে। খুব কম সময়ের মধ্যে আদালত থেকে রায় হলো। অনলাইনে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে 14 বছরের সাশ্রম কারাদণ্ড দেওয়া হলো এবং কিছু টাকা জরিমানাও করা হলো। এছাড়া আমায় না জানিয়ে, কোনো রকমে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ের জন্য মুসলিম আইন অনুযায়ী আলাদাভাবে 1 বছরের সশ্রম কারাদণ্ড। আর আমার মোহনার যতটা টাকা ছিল তাও তাকে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হয়েছে। আর এই সুযোগে আমি আমার ডিভোর্স নিয়ে নিলাম। সব কিছু দিয়ে আর অবস্থা ফতুর। শুনেছি বাজারের জায়গাটা বিক্রি করতে হয়েছে। তার মায়ের এখন কি হবে? কে দেখবে তার মাকে? আর বিথির কি হবে? আল্লাহ নিশ্চয় সবার যা যা প্রাপ্য তাদের ঠিক ঠিকভাবে বুঝিয়ে দেয়। বাড়ি ফিরে আসার পর খুব শান্তি শান্তি লাগছে। আহা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আপলোড করেছিল তা খুব বেশি ছড়িয়ে যেতে পারেনি। ইমতিয়াজ ভাইয়া খুব দ্রুত চেষ্টা করে সব ডিলিট করালো। এরপর বাবা আমায় বললেন, সত্যের যে বিনাশ নাই, দেখলি রে মা? আমি মৃদু হেসলাম। আল্লাহ সত্যি মহান, তার মতো আর কেউ নেই। তিনি কখনো ভালো মানুষের কখনো হতাশ করেন না। এর মাস তিনেক পরে আরও আশ্চর্যজনক ঘটনা ঘটল। ইমতিয়াজ ভাই হুট করে একদিন বাবাকে ফোন করলেন। ফোন করে তিনি বললেন, তিনি আর তার বড় ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বাবা শুনে আনন্দে আত্মহারা হয়ে বললেন, তোমরা এলে আমি ধন্য হব বাবা। তারা রাতে এলেন, এসে থাকলেন। পরদিন সকালবেলায় ইমতিয়াজ ভাইয়া বাবাকে ডাকলেন। তার সঙ্গে যে বড় ভাই এসেছেন তার নাম আরিফ মাহমুদ। তিনি সরকারি স্কুলের সহকারী শিক্ষক। তার 3 বছরের একটা মেয়ে আছে। স্ত্রী মারা গিয়েছেন 1 বছর আগে, ক্যান্সার হয়েছিল। ইমতিয়াজ ভাই তার বড় ভাইয়ের বৃত্তান্ত বলে বাবার কাছে একটা অনুরোধ করেন। বললেন, আমি আসলে ভাইয়ের জন্য তুলিকে চাইতে এসেছি। আমি চাই আমাদের দুই পরিবারের সম্পর্কটা আরও গাঢ় হোক, আরও সুন্দর হোক। আপনার যদি কোনো অমত না থাকে, তুলি যদি অপছন্দ না হয়, তবে কেবল এটাই হবে। আমি কখনো জোর করব না আঙ্কেল। বাবা বললেন, তোমাদের পরিবার আমার চেনা। আরিফ খুব ভালো ছেলে, তার মধ্যে তোমার বাবার ছায়া আছে। সে তার গত হওয়া স্ত্রীকে বাঁচিয়ে তুলতে কত চেষ্টা করেছে তা জানি। আমার এই বিয়েতে কোনো অমত নেই। আমি জানি তুলির জন্য আরিফ উপযুক্ত ছেলে হবে। আমি তুলির সঙ্গে কথা বলবো। তুলি বুদ্ধিমতী মেয়ে, আমি আশা করি সে অমত করবে না। ইমতিয়াজ ভাই চলে যাওয়ার পর বাবা আমার সঙ্গে এ বিষয়ে কথা বললেন। আমি বললাম, তোমার পছন্দ হয়েছে বাবা? বাবা বললেন, হয়েছে। আহাদের অতীত আমি জানতাম না, ওকে শুধু দেখেই পছন্দ করছিলাম। কিন্তু আরিফ আমি শৈশব থেকে চিনি। ও বড় ভালো ছেলে রে মা, ওর সম্পর্কে আমি সব জানি।
আমি বললাম, আলহামদুলিল্লাহ বাবা, আমার এতে অমত নেই, আমি রাজি। যে ছেলে আমার সব কিছু জেনে আমাকে বিয়ে করতে রাজি, সে অবশ্যই বড় মনের মানুষ। তার মন নিশ্চয়ই কলুষিত না। আমি খুশি মনে এটা কবুল করলাম। এর 15 দিন পর আরিফের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর বুঝতে পারলাম কি ভালো একটা আরিফদের পরিবারের মানুষ। আরিফের 3 বছরের মেয়েটা নাম ভুবন। সে এক্কেবারে ফুটফুটে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে কদিনের মধ্যে আমার ন্যাওটা হয়ে গেছে। মা ছাড়া আর কিছুই বোঝে না, সবসময় আমার কাছেই থাকে। মা ছাড়া তো আর চলবে না। মজার বিষয় হলো বাইরের কেউ আমাদেরকে মা মেয়ে একসঙ্গে দেখলে বলে মায়ের চেহারা পেয়েছে এক্কেবারে অবিকল ফটোকপি। কী অদ্ভুত কাণ্ড! রহস্য কী অপার রহস্য! তার লীলা বোঝাই বড় দায়। মানুষ সাধারণত বলে সৎ মায়েরা সৎ সন্তানকে সহ্য করতে পারে না, দু চোখে দেখতে পারে না। আমি নিজেও দেখেছি এমন, কিন্তু আমার ক্ষেত্রে তা মোটে হয়নি। এই মেয়েকে তো কখনোই আমার পরের মেয়ে মনে হয় না। মেয়ে যখন আমায় মা বলে ডাকে, যখন আমায় জড়িয়ে ধরে, তখন আমার কেবল মনে হয় এ তো আমার নিজের মেয়ে, আমার 7 রাজার ধন। এক জীবন পূর্ণ করে একে আমি পেয়েছি আমার নিজের করে। মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটিয়েছে। আমাদের ছোট্ট একটা ঘর ছিল ছিমছাম গোছানো। আমাদের ছোট্ট এই ঘর সংসার ভর্তি ভালোবাসা আর ভালোবাসা। আরিফের সঙ্গে আমার বিয়ের 2 বছর কীভাবে কেটে গেল তা টেরই পাইনি। আনন্দের সময়গুলোতে সেরকম দ্রুত কেটে যেতে থাকে। এর মধ্যে মেয়ে বড় হয়েছে, তার বয়স 5। তাকে কেজিতে ভর্তি করেছি। একদিন মেয়ের স্কুল ছুটির পর তাকে রিক্সা করে নিয়ে আসার সময় হুট করে চোখ গেল রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমার পরিচিত। আরও কাছে গেলে চিনতে পারলাম এটা আহাদের বোন। তাকে দেখে রিক্সা থামিয়ে তার কাছে গেলাম। আমায় দেখে তিনি কেঁদে ফেললেন, বললেন তার মা ঘরে পড়া, তার বাসাতেই থাকে, সারা বছর অসুখ। আমি ওনার জন্য দুঃখ প্রকাশ করলাম, বললাম আল্লাহ সুস্থ করে দিক। তারপর খুব আগ্রহ নিয়ে আমি তার কাছে বিধির বিষয়ে জানতে চাইলাম। আহাদের বোন তখন বলল, তুমি কি শুনুনি বিথির সম্পর্কে কিছু? আমি বললাম, জি না, আমি কিভাবে জানবো? তিনি বললেন, আহাদ জেলে যাবার পর বিথি তার গর্ভ নষ্ট করার জন্য কি যেন ওষুধ খাইছিল। সে চাইছিল বাচ্চা নষ্ট করে আবার বিয়ে করবে। আহাদের ছাড়া পাওয়ার অপেক্ষায় তো আর সে অপেক্ষা করবে না। নতুন বিয়ে করলে বাচ্চা থাকবে, ঝামেলা। আগে আরেকটা বিয়ে হয়েছে, এটা পাত্রপক্ষ শুনলে ঝামেলা। তাই সে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়ে কার থেকে যেন ওষুধ জেনে নিজে নিজে ওষুধ খেলো। ওষুধ খাওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেল। একটানা রক্তক্ষরণ হতে থাকলেও বিষয়টা গোপন রাখতে চেয়েও ঝামেলা বাড়ল। রক্তক্ষরণের কথা সে কাউকে বলে না, হাসপাতালেও নিয়ে যায়নি। 2 দিন পর যখন মা সব জানলো, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয়েছে। তার মা এখন বাপের বাড়ি চলে গেছে। আমাদের বাড়ির 2 পরিবার, 2 ভিটা এখন শূন্য পড়ে আছে। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। খানিক সময় আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, পৃথিবীতে কেউ কারো ক্ষতি করে সুখে থাকতে পারবে না। একদিন না একদিন আল্লাহ তাকে ঠিকই তার প্রাপ্য বুঝিয়ে দেন। সমাপ্ত। সতীন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।